6 আগস্ট 1945 জাপানের শহর হিরোশিমা ও নাগাসাকির ওপর আকাশ থেকে আগুন ঝরে পড়ে। এমন এক ভয়ঙ্কর শক্তি যাকে পৃথিবী এই প্রথমবার প্রত্যক্ষ করেছিল, অ্যাটমিক বোমা। এই ধ্বংসযজ্ঞের পেছনে ছিল একটি মাত্র নাম, রবার্ট জে ওপেনহাইমার। একজন এমন বিজ্ঞানী যিনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে তার মস্তিষ্ক থেকে জন্ম নেওয়া একটি ধারণা একদিন এত ভয়াবহ সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো, কেন ওপেনহাইমার শেষ পর্যন্ত এই বোমা বানালেন, আর কোন কারণ তাকে এই ভয়ঙ্কর পথ বেছে নিতে বাধ্য করেছিল? ছবির নাম ওপেনহাইমার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা শুনছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় 22 বছর বয়সী ওপেনহাইমারকে দিয়ে। এই সময় ওপেনহাইমার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর ছোটবেলা থেকেই কোয়ান্টাম ফিজিক্সের প্রতি তার ছিল প্রবল নেশা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে এক্সপেরিমেন্টাল কোয়ান্টাম ফিজিক্স পড়া শুরু করে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তার মন ভেঙে যায়, কারণ ল্যাবের এক্সপেরিমেন্ট একেবারেই তার পছন্দ ছিল না। ওপেনহাইমারের মস্তিষ্ক বেঁচে থাকতো ফর্মুলা আর থিওরির মধ্যে, টেস্ট টিউব আর যন্ত্রপাতির ভিড়ে নয়। আকাশের দিকে তাকালেই তার চোখের সামনে ভেসে উঠত নিউক্লিয়ার রিয়াকশনের দৃশ্য, যেন পরমাণুগুলো তার মস্তিষ্কের ভেতরেই ভেঙে যাচ্ছে। এইসব হ্যালুসিনেশন তাকে আরও বেশি বিষণ্ণ করে তুলতে থাকে। ওপেনহাইমার বুঝে যায় এই বিশ্ববিদ্যালয় তার মনের মতো নয়। একদিন ল্যাবে কাজ করার সময় কিছু কাচের যন্ত্র ভেঙে যায়। ঠিক সেই সময় সেখানে একজন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর বোরের লেকচার হওয়ার কথা ছিল। ওপেনহাইমার সে লেকচার অ্যাটেন্ড করতে চেয়েছিল, কিন্তু এক অধ্যাপক রেগে গিয়ে বলে ওঠে, আগে এই আবর্জনা পরিষ্কার করো, তারপর এখান থেকে বেরোবে। এই কথায় ওপেনহাইমারের মাথা রাগে ফেটে যায়। সে ল্যাব থেকে পটাশিয়াম সায়ানাইড তুলে নেয় এবং একটি সিরিঞ্জের মাধ্যমে অধ্যাপকের আপেলের মধ্যে সেটি ঢুকিয়ে দেয়। এরপর সে ডক্টর বোরের লেকচার অ্যাটেন্ড করে, কিন্তু লেকচার শেষ হতেই তার বিবেক জেগে ওঠে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। যখন ওপেনহাইমার আবার ল্যাবে ফিরে আসে, তখন সেখানে ডক্টর বোর নিজেই উপস্থিত ছিলেন। ডক্টর বোর আপেলটি তুলে খেতে যাচ্ছিলেন, আর ঠিক তখনই ওপেনহাইমার আপেলটি ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। সেই দিন ডক্টর বোর বুঝে যান ওপেনহাইমারের ভবিষ্যৎ এক্সপেরিমেন্টাল ল্যাবে নয়, বরং থিওরির জগতে। তাই তিনি ওপেনহাইমারকে পরামর্শ দেন জার্মানিতে গিয়ে মহান পদার্থবিজ্ঞানী ম্যাক্স বর্নের অধীনে পড়াশোনা করতে। জার্মানিতে পৌঁছতেই ওপেনহাইমারের মস্তিষ্ক যেন জেগে ওঠে। সেখানকার শিক্ষা ব্যবস্থা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক। ওপেনহাইমার এত দ্রুত কাজ করতে থাকে যে মাত্র 6 মাসের মধ্যেই সে তার পিএইচডি শেষ করে ফেলে। তার গাইড জ্যাক র্যাবি তাকে পরিচয় করিয়ে দেন আর একজন জিনিয়াসের সঙ্গে, ভার্নার হাইনবার্গ। সুইজারল্যান্ডে একটি মিটিংয়ের সময় ওপেনহাইমার হাইনবার্গকে আমেরিকায় আসার প্রস্তাব দেয়, কিন্তু হাইনবার্গ সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তবে সে এটাও বলে ওপেনহাইমারের রিসার্চ পেপার তার খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও থাকতে পারে। আমেরিকায় ফিরে এসে ওপেনহাইমার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ডক্টর লরেন্সের সঙ্গে দেখা করে এবং একটি ক্লাসরুম চায়। শুরুর দিকে মাত্র একজন ছাত্রই ক্লাসে আসে, কিন্তু ধীরে ধীরে ওপেনহাইমারের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। তার অনেক ছাত্রই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল, যা আমেরিকার একেবারেই পছন্দ ছিল না। ওপেনহাইমারের ছোট ভাই ফ্র্যাঙ্ক নিজেও একজন কমিউনিস্ট ছিল। একটি পার্টির সময় ওপেনহাইমারের পরিচয় হয় কমিউনিস্ট নেতা হ্যাকন শেভালিয়ারের সঙ্গে। সেই পার্টিতেই তার দেখা হয় জিন ট্যাটলকের সঙ্গেও। জিন ওপেনহাইমারের মেধায় মুগ্ধ হয়, কিন্তু সে নিজে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, আর এই কারণেই কখনো সে ওপেনহাইমারের খুব কাছে চলে আসতো, আবার কখনো তাকে দূরে ঠেলে দিত। এই সময় ওপেনহাইমার জানতে পারে জার্মানির বিজ্ঞানীরা একটি নতুন প্রক্রিয়া আবিষ্কার করেছে, যার নাম নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনের অর্থ হলো যখন একটি ভারী পরমাণু নিউট্রনের সঙ্গে সংঘর্ষে দুটি ছোট ছোট পরমাণুতে ভেঙে যায় এবং একই সঙ্গে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এই প্রক্রিয়াটি একটি চেইন রিয়াকশন তৈরি করে, যেখানে একটি বিক্রিয়া
আরেকটি বিক্রিয়ার জন্ম দেয়। ওপেনহাইমার বুঝে যায় যদি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো উপাদান ব্যবহার করা যায় তাহলে এই শক্তিকে এক ভয়ঙ্কর অস্ত্রে রূপান্তরিত করা সম্ভব। আর সেই অস্ত্রটাই ছিল অ্যাটমিক বোমা। সবচেয়ে বড় টেনশন ছিল একটাই, যদি জার্মানি আগে এই বোমা বানিয়ে ফেলে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই সময় খবর আসে হিটলার পোল্যান্ডে হামলা চালিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আমেরিকার সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল সে কি এই যুদ্ধে অংশ নেবে নাকি দূরে থাকবে। এই সময় ওপেনহাইমারের জীবনে আসে আর এক নারী, কিটি। কিটি নিজের বিয়েতে সুখী ছিল না, আর সেও একসময় কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিল। ধীরে ধীরে দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে আসে। অন্যদিকে হিটলারের ভয়ে জার্মানির বহু নামি দামি বিজ্ঞানী নিজেদের দেশ ছেড়ে পালিয়ে যেতে শুরু করেন। তাদেরই মধ্যে একজন ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের একজন। আইনস্টাইন পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে জার্মানি নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করে একটি ভয়ঙ্কর বোমা বানাতে চাইছে। এই আশঙ্কা থেকেই আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যদি হিটলার আগে অ্যাটমিক বোমা বানিয়ে ফেলে তাহলে পৃথিবীর শক্তির ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমেরিকাকেও এখনই এটা নিয়ে কাজ শুরু করা উচিত। এই একটি চিঠি আমেরিকার নিউক্লিয়ার প্রোগ্রামের ভিত্তি গড়ে দেয়। এই সময় ওপেনহাইমার আর কিটির জীবনেও বড় পরিবর্তন আসে। কিটি, যে আগেই নিজের বিয়েতে অশান্ত ছিল, নিজের স্বামীর সঙ্গে ডিভোর্স নেয় এবং পরে ওপেনহাইমারকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরেই তাদের একটি সন্তান হয়। এখন ওপেনহাইমারের জীবন বৈজ্ঞানিক গবেষণা আর পরিবারের দায়িত্ব এই দুয়ের মাঝখানে আটকে যায়। একদিন ওপেনহাইমার যখন ক্লাস নিচ্ছিলেন ঠিক তখনই তার সঙ্গে দেখা করতে আসে আমেরিকান সেনাবাহিনীর একজন অফিসার, কর্নেল লেসলি গ্রোভস। গ্রোভস ছিলেন আমেরিকার টপ সিক্রেট নিউক্লিয়ার প্রোগ্রামের ডিরেক্টর। তিনি ওপেনহাইমারকে প্রস্তাব দেন লস অ্যালামস অ্যাটমিক ল্যাবরেটরির ডিরেক্টর হওয়ার। এর মানে ছিল আমেরিকার নিউক্লিয়ার বোমা প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এই প্রজেক্টকেই আজ পৃথিবী ম্যানহ্যাটন প্রজেক্ট নামে চেনে। গ্রোভস ওপেনহাইমারকে বলেন এই পুরো প্রজেক্টের দায়িত্ব তাকেই সামলাতে হবে, কিন্তু ওপেনহাইমারের আশঙ্কা ছিল বোমা বানাতে অনেক সময় লাগবে আর তার আগেই জার্মানি হয়তো অ্যাটমিক বোমা বানিয়ে ফেলবে। তবে ওপেনহাইমার এটাও জানতো যে হিটলার কোয়ান্টাম ফিজিক্সকে ইহুদি বিজ্ঞান বলে অবজ্ঞা করত। এই কারণেই ওপেনহাইমারের মনে হয় হয়তো হিটলার এতে সফল নাও হতে পারে। শেষ পর্যন্ত ওপেনহাইমার কর্নেল গ্রোভসের প্রস্তাব গ্রহণ করেন। ওপেনহাইমার গ্রোভসকে বলে নিউ মেক্সিকোতে শুধু একটা ল্যাব নয়, বরং পুরো একটা শহর গড়ে তোলা হোক। একটা শহর যেখানে বিজ্ঞানীদের জন্য থাকবে বাড়ি, স্কুল, হাসপাতাল, সবকিছু। কারণটা ছিল খুবই সহজ, বিজ্ঞানীরা যদি তাদের পরিবারের সঙ্গে থাকতে পারেন তাহলে তারা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। গ্রোভস এই আইডিয়ায় রাজি হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই লস অ্যালামোসের কাছে একটি গোপন শহর গড়ে ওঠে। পৃথিবীর সেরা মেধাবীরা ম্যানহ্যাটন প্রজেক্টের অংশ হতে শুরু করে। এই প্রজেক্টে কাজ করতে গিয়ে বিজ্ঞানী এডওয়ার্ড টেলর একটি বড় প্রশ্ন তোলেন। টেলর একটি ক্যালকুলেশন দেখিয়ে বলে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন হয়তো কখনো থামবে না, মানে পুরো পৃথিবী পুড়ে যেতে পারে। এই কথা শুনে ওপেনহাইমার ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে সরাসরি অ্যালবার্ট আইনস্টাইনের কাছে যায় এবং তাকে সেই ক্যালকুলেশন দেখায়। আইনস্টাইন নিজে এই প্রজেক্টের অংশ হতে চাননি, তিনি যুদ্ধ থেকে দূরে থাকতে চেয়েছিলেন। তবে তিনি ওপেনহাইমারকে বলেন এই ক্যালকুলেশনটি গণিতবিদ হ্যান্স বেথকে দেখাতে। বেথ ক্যালকুলেশন পরীক্ষা করে বলেন টেলর ভুল ছিল, চেন রিঅ্যাকশন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর মানে ছিল অ্যাটমিক বোমা বানানো সম্ভব। এবার প্রজেক্ট পুরো গতিতে এগিয়ে যেতে থাকে। ওপেনহাইমার তার স্ত্রী কিটিকে নিয়ে লস অ্যালামসে চলে আসে। একটি মিটিংয়ে সে সব বিজ্ঞানীদের বোমার বেসিক কনসেপ্ট বুঝিয়ে দেয়। বোমা বানানোর জন্য দরকার প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম 235-এর একটি কোর। এই কোরে বিস্ফোরণ ঘটালে নিউক্লিয়ার ফিউশন শুরু করা যায়। এই সময় এডওয়ার্ড টেলর আরেকটি নতুন আইডিয়া নিয়ে আসে। সে বলে ফিউশনের পরেও ভাবো ফিউশন বোমা, অর্থাৎ হাইড্রোজেন বোমা। ফিউশনে দুটি পরমাণু মিলিত হয়ে একটি পরমাণু তৈরি করে আর এতে শক্তির পরিমাণ আরও অনেক বেশি হয়। টেলর হাইড্রোজেন বোমার উপর কাজ করতে চেয়েছিল, কিন্তু ওপেনহাইমার প্রথমে ফিউশন বোমা বানাতেই জোর দেয়। চেন রিঅ্যাকশনের ভয় দূর করতে সে শিকাগোতে গিয়ে প্র্যাকটিক্যাল টেস্ট করায়। এই টেস্ট নিশ্চিত করে রিঅ্যাকশন সীমার মধ্যেই থাকবে, কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া শিকাগো যাওয়ায় কর্নেল গ্রোভস ওপেনহাইমারের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই টানাপোড়েনের মাঝেই একজন বিজ্ঞানী প্রজেক্ট ছেড়ে চলে যায়। কিছুদিন পর ওপেনহাইমার
ওপেনহাইমার নিজেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে যায়। লস অ্যালামোসে ফিরে আসার পর প্রজেক্ট আরও দ্রুতগতিতে এগোতে শুরু করে। এডওয়ার্ড টেলর রাগে প্রজেক্ট ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু ওপেনহাইমার তাকে থামিয়ে দেয়। কিছু সময় পর টেলর আবার ফিরে আসে। প্রায় 2 বছরের অক্লান্ত পরিশ্রমের পর ডিভাইস সম্পূর্ণ প্রস্তুত হয়, টেস্ট সফল হয়। এখন বাকি শুধু অ্যাটমিক বোমার ফাইনাল টেস্ট। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে। হিটলার আত্মহত্যা করেছে। অনেক বিজ্ঞানী চান এখনই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হোক, কারণ এই বোমা মূলত জার্মানির জন্যই বানানো হয়েছিল। কিন্তু ওপেনহাইমার বলে জাপান এখনও একটা বড় হুমকি। এই সময় এক বিজ্ঞানী লিও সিলার্ড ওপেনহাইমারের কাছে অনুরোধ করে যেন বোমার ব্যবহার না করা হয়, কিন্তু ওপেনহাইমারের উত্তর ছিল, আমার কাজ শুধু বোমা বানানো ছিল। আর ঠিক এখান থেকেই ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় লেখা শুরু হয়। প্রথমে পরিকল্পনা ছিল জাপানের রাজধানী টোকিওকে টার্গেট করার, কিন্তু সমস্যা ছিল টোকিও আগেই আমেরিকার হামলায় অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হয় এমন শহরে বোমা ফেলা হবে যেখানে আগে কোনো হামলা হয়নি। আর ঠিক এখানেই টার্গেট লিস্টে আসে হিরোশিমা ও নাগাসাকি। প্রতিরক্ষা সেক্রেটারি আরেকটা বিষয় পরিষ্কার করে দেন, কয়েকদিনের মধ্যেই আমেরিকায় শান্তির আলোচনা হতে চলেছে। জাপানকে শেষবারের মতো সতর্ক করা হবে, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে বোমা ফেলা হবে। লস অ্যালামোসে ওপেনহাইমারের ভাই ফ্র্যাঙ্ক টেস্টিং সাইটের ম্যাপ তৈরি করে। মরুভূমির মাঝে একটি জায়গা নির্ধারিত করা হয় যেখানে টেস্ট হবে। টেস্টের তারিখ ঠিক হয় 16 জুলাই 1945। এই টেস্টের নাম ওপেনহাইমার রাখেন ট্রিনিটি। টেস্টের আগে কর্নেল গ্রোভস ওপেনহাইমারকে বলে, এই প্রজেক্টে 3 বছর সময় লেগেছে, 4000-এর বেশি মানুষ কাজ করেছে, আর খরচ হয়েছে $2 বিলিয়ন। আর যদি টেস্ট ফেল করে তাহলে আমরা দুজনেই শেষ হয়ে যাব। ওপেনহাইমার শান্তভাবে উত্তর দেয়, আমার পুরো বিশ্বাস আছে এটা কাজ করবে। এবার শুরু হয় কাউন্টডাউন। আর ঠিক যেই মুহূর্তে বোমা বিস্ফোরিত হয়, পুরো মরুভূমি জুড়ে ছড়িয়ে পড়ে এমন এক আলো যা মানুষ আগে কখনো দেখেনি। বিস্ফোরণ প্রত্যাশার থেকেও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর ছিল। আলো এতটাই তীব্র ছিল যে মানুষ চোখ পর্যন্ত খুলতে পারছিল না। সেই মুহূর্তে ওপেনহাইমারের মুখ থেকে বেরিয়ে আসে ভগবদ গীতার সেই লাইন যা পরে ইতিহাস হয়ে যায়, এখন আমি মৃত্যুর রূপ নিয়েছি, পৃথিবী ধ্বংসকারী। পরের দিন লস অ্যালামোসে উৎসবের পরিবেশ। আমেরিকার কাছে ওপেনহাইমার এখন একজন ন্যাশনাল হিরো। ঠিক তখনই টেলর ওপেনহাইমারের কাছে আসে। সে জানায় টেস্ট দেখার পর লিও সিলার্ড একটি পিটিশন ফাইল করেছে যেখানে বোমা না ফেলার দাবি জানানো হয়েছে। অনেক বিজ্ঞানী এই পিটিশনে সই করেছে। ওপেনহাইমারের উত্তর ছিল, জাপান এখনও আত্মসমর্পণ করেনি, সে খোলাখুলি বোমা ফেলার বিরোধিতা করে না। আর তারপর আসে সেই দিন যা পৃথিবী কোনো দিন ভুলতে পারবে না, 6 আগস্ট 1945। অ্যাটমিক বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়। বোমা এতটাই ভয়ঙ্কর ছিল যে পাইলট পর্যন্ত কেঁপে ওঠে। লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যেই মারা যায়। এরপর রেডিয়েশনের প্রভাবে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বোমা বর্ষণের পর ওপেনহাইমারের মাথা পুরোপুরি ঘুরে যায়। জাপানের আত্মসমর্পণের পর তার সম্মানে একটি পার্টির আয়োজন করা হয়, কিন্তু সে যখন বক্তব্য দিতে দাঁড়ায় তার চোখের সামনে আবার বিস্ফোরণের ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। তার মনে হয় সবকিছু আবার পুড়ে যাচ্ছে। তার মাথার ভেতরে তখন শুধু একটাই প্রশ্ন, আমি কি করে ফেললাম? অন্যদিকে এই সময়ের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট বদলে গিয়েছেন। প্রেসিডেন্ট রুজভেল্ট আর বেঁচে নেই। নতুন প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান, আর বোমা ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ট্রুম্যান। যুদ্ধের পর ওপেনহাইমার প্রেসিডেন্ট ট্রুম্যানের সঙ্গে দেখা করে এবং অনুরোধ করে যেন অ্যাটমিক প্রোগ্রাম বন্ধ করা হয়। সে বলে যে রাশিয়া খুব শিগগিরই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে, কিন্তু ট্রুম্যান তার কথা শুনতে রাজি হন না। তিনি বলেন, রক্ত আমার হাতে লেগেছে, তোমার হাতে নয়। এই কথা বলে তিনি ওপেনহাইমারকে বিদায় জানিয়ে দেন। এরপর জানা যায় যে ম্যানহ্যাটন প্রজেক্টে কাজ করা ক্লাউস ফুক্স নামে এক বিজ্ঞানী আসলে একজন রাশিয়ান গুপ্তচর ছিল। ঠিক সেই সময় রাশিয়া 1950 সালে নিজেদের পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়, আর এখান থেকেই শুরু হয় কোল্ড ওয়ার। এদিকে টেলর হাইড্রোজেন বোমা বানাতে চায়, কিন্তু ওপেনহাইমার ফিউশন বোমার ঘোর বিরোধী ছিল। তার বিশ্বাস ছিল মানুষ এতটা শক্তি সামলাতে পারবে না। কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশন নিজেরাই হাইড্রোজেন বোমার অনুমোদন দিয়ে দেয়। এবার দৃশ্যে আসেন বিজ্ঞানী লুইস স্ট্রস। সে ওপেনহাইমারের বন্ধু হয়ে ওঠে এবং তাকে প্রিন্সটন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের ডিরেক্টর হতে সাহায্য করে। সেখানেই ওপেনহাইমার আর
আইনস্টাইনের আবার দেখা হয়। তাদের কথাবার্তার পর আইনস্টাইন চুপচাপ সেখান থেকে চলে যান। এতে স্ট্রসের মনে হয় হয়তো ওপেনহাইমার আইনস্টাইনকে তার বিরুদ্ধে কিছু বলেছে, আর এখান থেকেই স্ট্রসের মনে প্রতিশোধের বীজ বপন হয়। স্ট্রস ওপেনহাইমারের সিকিউরিটি ক্লিয়ারেন্স বন্ধ করে দেয়। কোনো পাবলিক হিয়ারিং হয় না, যাতে ওপেনহাইমার আবার হিরো না হয়ে ওঠে। কমিটির সামনে তার প্রতিটি আত্মীয়, প্রতিটি বন্ধু, প্রতিটি বিজ্ঞানীকে ডেকে জেরা করা হয়। এভাবেই আমেরিকার সবচেয়ে বড় হিরোকে সিস্টেমের ভেতরেই চূড়ান্ত অপমান করা হয়। ওপেনহাইমারের বিরুদ্ধে এই অভিযানের নাম দেওয়া হয় দ্য গ্রে বোর্ড। এই বোর্ডের আসল উদ্দেশ্য সত্য খুঁজে বের করা ছিল না, বরং উদ্দেশ্য ছিল ওপেনহাইমারকে অপমান করে তাকে একজন কমিউনিস্ট সমর্থক হিসেবে তুলে ধরা। গ্রে বোর্ড জানায় যে ওপেনহাইমারের প্রাক্তন প্রেমিকা জিন, তার বন্ধু শেভালিয়ার এবং বহু ছাত্র সবাই কোনো না কোনোভাবে কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত ছিল। এটা সত্যি ছিল যে ওপেনহাইমার তাদের সঙ্গে দেখা করত, কথা বলতো, কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার ছিল, রাশিয়ার সঙ্গে ওপেনহাইমারের কোনো সরাসরি যোগসূত্র কখনোই ছিল না। ওপেনহাইমারের স্ত্রী কিটি এই সব কিছু আগেই বুঝে গিয়েছিল। সে জানতো ওপেনহাইমার যাই বলুক না কেন, এই বোর্ড তাকে ছাড়বে না। ওপেনহাইমারকে রাশিয়ার এজেন্ট প্রমাণ করার মতো কোনো প্রমাণ ছিল না, তবুও তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দেওয়া হয়। এখান থেকেই স্ট্রসের মানসিকতা পরিষ্কার হয়ে যায়। স্ট্রসের মনে হতো ওপেনহাইমার পারমাণবিক শক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, আর স্ট্রস সেটা কোনোভাবেই চাইতো না। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, সময় নিজের কাজ করে। 1959 সালে যখন ইউএস সেক্রেটারি অফ কমার্স পদের জন্য শূন্য পদ তৈরি হয়, তখন লুইস স্ট্রসই ছিল সবচেয়ে শক্তিশালী প্রার্থী। স্ট্রসের পুরো বিশ্বাস ছিল এবার তার নিয়োগ একেবারে নিশ্চিত। কিন্তু ঠিক তখনই ম্যানহ্যাটন প্রজেক্টের এক বিজ্ঞানী ডেভিড হিল উঠে দাঁড়ায় এবং আদালতের সামনে বলে, স্ট্রস ওপেনহাইমারের সঙ্গে যা করেছে তা জাতীয় নিরাপত্তার জন্য নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত অহংকারের কারণে। হিল ব্যাখ্যা করে কিভাবে কোনো প্রমাণ ছাড়াই গ্রে বোর্ড ওপেনহাইমারকে অপমান করেছে, কিভাবে একজন জাতীয় নায়ককে সিস্টেমের ভেতরেই লাঞ্ছিত করা হয়েছে। আর সেখানে স্ট্রসের মনোনয়ন বাতিল হয়ে যায়। স্ট্রস ভেঙে পড়ে। সে বারবার বলতে থাকে, ওপেনহাইমার আমার বিরুদ্ধে সব বিজ্ঞানীদের উস্কে দিয়েছে। তার মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন, সেদিন ওপেনহাইমার আইনস্টাইনকে এমন কি বলেছিল? এখানেই আমাদের দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক। সেদিন ওপেনহাইমার আইনস্টাইনকে বলেছিল, বোমা পড়ার পর বায়ুমণ্ডলে কোনো চেন রিয়াকশন হয়নি, পৃথিবী সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি, কিন্তু আরেকটা চেন রিয়াকশন শুরু হয়ে গেছে, আর সেই চেন রিয়াকশনটা হলো অস্ত্র বানানোর প্রতিযোগিতা। এই কথা শুনে আইনস্টাইন চুপচাপ উঠে দাঁড়ায় এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। স্ট্রস ভেবেছিল হয়তো আইনস্টাইন তার উপর রেগে গেছে, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। আইনস্টাইনের রাগ হয়নি, সে ভয় পেয়েছিল। আর এখানেই এই ছবি শেষ হয়। এবার একটা প্রশ্ন আপনাদের জন্য, ওপেনহাইমার কি সত্যি দেশের জন্য বিপদ ছিল, নাকি একজন বিজ্ঞানী যাকে রাজনীতির খেলায় বলির পাঠা বানানো হয়েছিল? আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।